ন্যায় বিচার কাগজে রয়, অপরাধী হাসে, ধর্ষকের শাস্তি শুধু খবরে ভাসে। মৃত্যুই আসিয়াকে বাঁচিয়ে নিল, ও যদি বেঁচে থাকতো প্রতিদিন ওকে 1000 বার মরতে হতো, ধর্ষিতা ট্যাগ নিয়ে ঘুরতে হতো। ও স্কুলে যেতে পারতো না, সমাজ ওর দিকে, ওর পরিবারের দিকে আঙ্গুল উঁচিয়ে রাখতে ভুল করতো না। আমরা যারা ফেসবুকে এত এত সহানুভূতি দেখাচ্ছি, আমরা কেউ ওকে বাড়ির বউ করে আনতাম না। পৃথিবী ওর জন্য জাহান্নাম হতো। সত্যি বলছি, অনেক যন্ত্রণা থেকে বেঁচে গেল মেয়েটা। আল্লাহ ওকে বেহেশত নসিব করুক। আসসালামু আলাইকুম। দেশের এই একটা বিদঘুটে অবস্থায় আমরা আসলে কেউই ভালো নেই। চারদিকে এত রকম খারাপ খারাপ নিউজ। এই রমজান মাসে, এই একটা আধুনিক যুগে এত কিছুর পেরিয়ে আসলে ন্যাক্কারজনক ধর্ষণের হাত থেকে আমাদের বাংলাদেশ একদমই ভালো নেই। চারদিকে যেন ধর্ষণের প্রতিযোগিতা নেমে গেছে। নিউজ পেপার, টেলিভিশন, ফেসবুক, সোশ্যাল মিডিয়া যেখানেই ঢু মারছে সেখানেই শুধু এইসব উল্টাপাল্টা খবর। আর নিতে পারছি না, মনে হচ্ছে যে ইন্টারনেট দুনিয়া থেকে নিজেকে আড়ালে রাখি। এটা কি? আমরা কি সভ্য হতে পারিনি আজও? আমরা একটি ফুলকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছিলাম, কিন্তু আজকে ধীরে ধীরে কতগুলো ফুল ঝরে যাচ্ছে। এভাবে আর কত ফুল ঝরে যাবে? একটা শিশু বাচ্চাও বাদ যাচ্ছে না। আমরা মানুষ হব কবে? সারা দেশের বিদঘুটে সিচুয়েশনের মধ্যে আর চুপ থাকতে পারলাম না, তাই আগের কিছু ভিডিওতে কথাগুলো একটু শেয়ার করছি, মনটাকে যেন একটু হালকা করতে পারি। জানি না আদৌ সফল হব কিনা। এত খারাপ খবর আর নিতে পারছি না। আসিয়া ঠিক কতটা কষ্ট পেয়ে মারা গিয়েছে আমরা হয়তো সেটা অনুভব করতেই পারছি না। অনেকে বাচ্চা মেয়ে আসিয়াকে হাসপাতালে আনার পরই নেওয়া হয়েছিল লাইফ সাপোর্টে। তার উপর পাবলিক নির্যাতন করা হয়েছিল। মোট 3 জন জড়িত ছিল এই কাজে, তার বোনের স্বামী, শ্বশুর, ভাসুর। আসিয়ার 3টা টেস্ট করেছিল ডাক্তাররা। সেখানে মেয়েটার শরীরে নিউমোথোরাক্স, আরটি, এআরডিএস, ডিফিউজ সেরেব্রাল এডেনা ধরা পড়েছিল। এই 3টা কন্ডিশন ধরা পড়লে রোগী এতটাই যন্ত্রণা অনুভব করে যে তার মনে হয় তার বুকটা কেউ ধারালো ছুরি দিয়ে ফালা করে কাটতেছে। গভীর সমুদ্রে তাকে চুবিয়ে রাখা হয়েছে আর সে দম বন্ধ হয়ে হাত পা ছোড়াছড়ি করছে। আর 3য় কন্ডিশনে মনে হয় মাথার ভেতর কিছু একটা বিস্ফোরিত হচ্ছে, তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়। প্রচন্ড যন্ত্রণায় প্যানিক অ্যাটাক করেছিল মেয়েটা। এজন্য হাসপাতালে বারবার কাঁপুনি দিয়ে উঠেছিল মেয়েটা। বেশ কয়েকবার কার্ডিয়াক অ্যারেস্টও হয়েছিল। তার গোপনাঙ্গ থেকে এতটাই রক্ত ঝরছিল যে প্রস্রাব করার জন্য মূত্রথলিতে ট্রমা ব্যাগ লাগিয়ে রেখেছিল ডাক্তাররা। মেয়েটার গলায়ও জমাট বাঁধা রক্তের দাগ ছিল, মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। তার সাথে কি হয়েছিল সেটা আমরা পুরো দেশবাসী জানি, এটা আর কারোরই অজানা নয়। এত তীব্র যন্ত্রণা সহ্য করে মেয়েটা চেয়েছিল বাঁচতে, কিন্তু শেষ পর্যন্ত নিদারুণ কষ্ট সহ্য না করতে পেরে এই অবুঝ মেয়েটা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল না ফেরার দেশে। ধর্ষকের বিচার কি হবে জানি না, 2 দিন পর হয়তো জামিন নিয়ে বের হয়েও আসতে পারে। তবে এমন একটা কঠিন শাস্তির আওয়াজ তুলতে হবে যাতে আর নতুন কোনো ধর্ষক জন্মাতে না পারে। মেয়েটার মা হাসপাতালে কাঁদতে কাঁদতে বলেছিল, আমার মাইয়াটা যদি বাইসেও যায় ও তো শেষ, ওরে কে নিব, সমাজে মুখ দেখাইব কেমনে? যে ধর্ষণ করে তার কিছু হয় না, আর একটা ধর্ষিতার কেন এত কিছু সহ্য করতে হবে? সমাজে, পরিবারে, সব জায়গায় তাকে কেন হেনস্থ হতে হবে? তার কি অপরাধ? অথচ অপরাধী যে, তার শাস্তি কোথায়? সে নির্দ্বিধায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় কেন? বাচ্চা মেয়েটা সমাজে কিভাবে মুখ দেখাবে সেটা এখন আর ভাবতে হবে না এই অভাগা মাকে। তার আগেই চিরবিদায় নিয়ে নিল সে। বেঁচে থাকলে হয়তো সমাজের অবহেলার শিকার হয়ে প্রতিটা দিন কাটাতে হতো মেয়েটা যেন মরে গিয়েই বেঁচে গেল সমাজের কলঙ্কের হাত থেকে। ওপারে ভালো থেকো আসিয়া। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুর মৃত্যুর শোকে যখন পুরো দেশ শোকাহত, ঠিক সেই সময়ে আমার সিরাজগঞ্জে 2য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। চিটাগংয়ে নিজের বাবা দ্বারা ধর্ষিত হয়েছে 10 বছরের কিশোরী। এরকম হাজার হাজার ধর্ষণের খবরে ছেয়ে যাচ্ছে আমাদের নিউজ পেপার, আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের রেডিও, টেলিভিশন, আর কত। এ যেন চারদিকে ধর্ষণের প্রতিযোগিতা নেমেছে। আমাদের মানবিকতা কোথায় চলে গেছে? আমাদের নৈতিকতা কোথায় চলে গেছে? রমজান মাসে যেখানে মুসলিম প্রধান দেশে আমাদের সবকিছুতে সংযম হওয়ার কথা, সেখানে আমাদের এতটুকু অবনতি কিভাবে হলো? হয়তো যতটুকু নিউজ পেপারে আসছে, টিভি বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, তার বাইরেও আরো কত অগণিত ঘটনা রয়েছে, কত অগণিত নিষ্পাপ প্রাণ এভাবে কষ্টে দুমড়ে মুচড়ে আছে, সেগুলোর খোঁজ আমরা কিন্তু জানি না। স্কুল ছাত্রীকে ব্ল্যাকমেইল করেও ধর্ষণের অভিযোগ, সহপাঠীকে ধর্ষণের অভিযোগ, দুলাভাই শালিকাকে ধর্ষণের অভিযোগ। আমরা আর কত নিউজ শুনবো এরকম? ধর্ষণের শাস্তিটা এতটাই উচ্চতর হওয়া উচিত যেন মানুষ ধর্ষণ করতে 1000 বার তার বুক কাঁপে, তার যেন শাস্তির কথা মাথায় এসে নিজেকে সংযত করে। একটা সময় আমাদের দেশে কিন্তু এসিড সন্ত্রাসের অনেক ভয়াবহ অবস্থা ধারণ করেছিল। এই এসিড নিক্ষেপের শাস্তি কিন্তু সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত ছিল, এবং সেই সময়টা পার হয়ে কিন্তু আমরা এখন অনেকটা সামনে এগিয়ে এসেছি। আল্লাহর রহমতে আর কোনো এসিড নিক্ষেপের ঘটনা আমরা আর শুনতে পাই না। আসলে অপরাধ যুগের পর যুগ থাকেই, কিন্তু অপরাধের শাস্তিটা আসলে এতটাই কঠোরভাবে করা উচিত, এতটাই নির্মম
নির্মমভাবে শাস্তি প্রয়োগ করা উচিত, যেন এটা দৃষ্টান্ত হয়ে থাকে এবং সেই অপরাধটা অন্য কেউ করতে হাজারবার ভাবে, তার সেই অপরাধটা করতে যেন দ্বিধাদ্বন্দ্ব হয়। সারা দেশে এত নৈরাজ্যের পিছনে আমার মনে হয় সামাজিক অবক্ষয় তো আছেই, পারিবারিক অবক্ষয়ও আছে। আমাদের যদি পারিবারিকভাবে কিছু নৈতিকতা শুরু থেকেই শিশুকে আমরা ওভাবে তৈরি করে ফেলতে পারতাম, তাহলে হয়তো এরকম মানসিকতা হতো না। যে পরিবারে আমরা পুরুষেরা নারীদের নির্যাতন করি, স্ত্রীরা হাজবেন্ডের হাতে, শ্বশুর শাশুড়ির কাছে নির্মমভাবে কথায় শারীরিকভাবে নির্যাতিত হয়, সেই সংসারে একটা বাচ্চা নৈতিকভাবে বড় হয়ে উঠতে পারে না। যেখানে সে দেখে তার মাকে, তার বাবাকে দ্বারা নির্যাতিত হতে হয়, সেখানে সে প্রপারলি বিকাশ হতে পারে না, তার মানসিকভাবে অনেক রকম সমস্যা রয়ে যায়। এক সময় দেখা যায় যে তাদের মধ্যে হয়তো বিষণ্ণতাও কাজ করে। আর যে ফ্যামিলিতে আমরা দেখি বাবা মার মধ্যে ধর্মীয় শিক্ষার অভাব আছে, সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার অভাব আছে, সেই ফ্যামিলিতেও কিন্তু সন্তানেরা ঠিকমতো বিকশিত হয় না। তো যাই হোক, অনেক কিছু বলতে ইচ্ছে করছে, ভিতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু হয়তো অনেক কিছুই বলে উঠতে পারছি না। তবে আমরা যে যেখানেই থাকি, আমরা সবাইকে নিরাপদে রাখার চেষ্টা করি, আমাদের মেয়ে সন্তানগুলোকে আমরা নিরাপদে রাখার চেষ্টা করি। জানি না আল্লাহ তাআলা কতদিন পর আমাদের এই সিচুয়েশন থেকে উদ্ধার করবে। আর অভিভাবক হিসেবে অবশ্যই আমাদের একটা বিষয় খেয়াল রাখা উচিত, আমাদের সন্তানকে, হোক সে ছেলে বা মেয়ে, তাদেরকে গুড টাচ, ব্যাড টাচ এই জিনিসগুলো সম্পর্কে একটু হলেও যেন আমরা ধারণা দিতে পারি, এবং তারা যেখান থেকে যদি হ্যারাসমেন্টের শিকার হয়ে আসে, বাবা মাকে যেন নির্দ্বিধায় বলতে পারে, এরকম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা অবশ্যই উচিত। যেখানে নিজের জন্মদাতা পিতার কাছেও সন্তান নিরাপদ নয়, সেখানে হোক মামা, চাচা বা যেই হোক, অবশ্যই সাবধানে থাকবেন, চোখ কান খোলা রাখবেন। কারোর কাছেই আপনার সন্তানটি নিরাপদ নয়। টিউটরের কাছে পড়াতে দিলে পাশে বসে থাকুন, চোখ রাখুন, নজর রাখুন। বাচ্চা মেয়েকে কখনোই চোখের আড়াল করবেন না। যেখানেই নিয়ে যান, সাথে নিয়ে যান, সাথে নিয়ে আসুন, একা ছেড়ে দিবেন না। আপনার ভালোবাসার সম্পদ, আপনার ভালোবাসার মানুষটি একবার যদি ঝরে পড়ে যায়, এই কষ্টটা সারা জীবনও লাঘব হবে না। তাই সবাই অবশ্যই সচেতন থাকবেন, সজাগ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আমরা যে যেখানে আছি সবাই মিলে যদি তীব্র প্রতিবাদ জানাই, ধর্ষণের কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু হয়তো ধর্ষণের প্রকোপটা কমে যাবে। আর আমাদের ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধটা ধীরে ধীরে জাগ্রত করতে হবে, সবার মধ্যে ধর্মীয় এবং নৈতিকতার মূল্যবোধটা ছড়িয়ে দিতে হবে। তাহলে হয়তো এক সময় এইগুলো থেকে আমরা অনেক সামনে এগিয়ে যেতে পারবো। ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধটা বেড়ে গেলে অটোমেটিক অনেক অপরাধগুলো কমে যাবে। চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ সবকিছুই ধীরে ধীরে কমে যাবে, এমনটাই প্রত্যাশা করি। সর্বোপরি সরকারের ওপর আমার আকুল আবেদন, আইনের শাসন ব্যবস্থাটা অনেক বেশি কঠোর করা হোক। যে অপরাধী তাকে প্রাপ্য শাস্তিটুকু দেওয়া হোক এবং দৃষ্টান্তমূলকভাবে শাস্তি দেওয়া হোক, যেন অন্যরা অপরাধ করতে ভয় পায়। জানি না এগুলো কিয়ামতের আলামত কিনা, কিয়ামতের আগে এমনটাই হবে। আমরা হয়তো ধীরে ধীরে কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ধর্মীয়, আমাদের নৈতিকতার যদি অবক্ষয় হয়, তাহলে তো পরপারে গিয়েও আমাদের কারোর মুক্তি মিলবে না, শান্তি পাবো না। আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুক, এমন প্রত্যাশায় শেষ করছি ভিডিওটি। আল্লাহ হাফেজ।